This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তিনি যদি বেঁচে থাকতেন তাহলে আজ তার বয়স হতো 129 বছর এবং আমি নিশ্চিত এই বয়সে পৌঁছেও তিনি আমাদের অঙ্কই কষাতেন, অঙ্ক কষতে দিতেন এবং আজও তার সেই অঙ্কগুলো দেখে একইভাবে কপাল দিয়ে ঘামের বিন্দু বিন্দু ফোঁটা এরকমভাবে আমাদের পড়তো, গড়িয়ে নামতো আর কি। শিওর, ঠিক ছোটোবেলায় যেটা হতো। নাম কেশবচন্দ্র নাগ, যদিও তাকে আমরা সবাই কেসি নাগ হিসেবেই চিনতাম, আজও চিনি। আজকের এই যে এপিসোডটা না, আমরা আজ মনে হচ্ছে চোখ কান বুঝে কেসি নাগকে উৎসর্গ করে দিতে পারি। তার মতো অঙ্কের মাস্টারমশাই তিনি কিন্তু ছিলেন বলেই আমরা একটু আধটু অঙ্ক কষতে শিখেছি। ওই সেই পুরনো অঙ্কগুলো ভাবুন তো, ওই তেল মাখা বাসে বাঁদরের ওঠা নামা, এটার মধ্যে তো রাজনীতির কত মিল খুঁজে পাবেন আপনারা। অথবা ওই ছিদ্রওয়ালা চৌবাচ্চা একই সঙ্গে একটা নল দিয়ে জল ভর্তি হওয়া আর একটা নল দিয়ে জল খালি হওয়ার মতো ওই শক্ত শক্ত অঙ্কগুলো, সেগুলো শিখেছিলাম বলেই তো আজ রাজনীতিটা কীরকম চোখের সামনে পরিষ্কার দেখতে পাই। ঠিক কীরকম করে আমাদের প্রাপ্তি, মানে প্রতিশ্রুতি আর প্রতিশ্রুতির সঙ্গে প্রাপ্তি দুটোর মানে যোগ বিয়োগের ফলে কীভাবে আমাদের ওই ভাণ্ডারটা আলটিমেটলি ফাঁকা থেকে যায়, সেটা ওই বললাম। এইগুলো সব সব কিছু কেসি নাগের জন্য, জানেন তো, সব বুঝেছি, সব কেসি নাগের জন্য। তাই ওনার ওই শেখানো বিদ্যেতে ভরসা করেই আজ একটু ভোটের অঙ্ক কষবো বলে ঠিক করেছি। কারণ ভোটের অঙ্ক মেলানোর জন্য তো অনেকেই আছেন যারা আমাদের জন্য প্রশ্নপত্র তৈরি করে ফেলেছেন। বড় মেজো সেজো বিভিন্ন মাপের পরীক্ষক, তারা যে যার মতো করে কোশ্চেন পেপারগুলো সব সেট করে ফেলেছেন। নিশ্চিতভাবেই সেগুলো ওই কেসি নাগের প্রশ্নগুলোর থেকেও খুব কঠিন হবে, কিন্তু শিখেছিলাম ওনার কাছে তো, তাই প্রশ্নগুলোর উত্তর সাহস করে খুঁজেই ফেলবো। আজ আমাদের ইস্যুটা এইটাই যে ভোটের প্রত্যেকটা অঙ্ক ওই কেসি নাগকে প্রণাম করে একবার বুক ঢুকে দেখি না মেলাতে পারি কিনা। ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল, তরুণ প্রাতের তরুণ দল, চল রে চল রে চল। তরুণ দলের কুচকাওয়াজ শুরু হয়ে গেছে। বাংলার অলিতে গলিতে এখন ভোটের মাদল বাজছে। উৎসাহী তরুণরা ভোটের দিন অতুৎসাহী হয়ে পড়লে কি হতে পারে? এটা পলিটিক্স হচ্ছে, জীবন নিয়ে পলিটিক্স হচ্ছে না। বুথের বাইরে গোলমাল, বুথের ভিতরে গোলমাল। ভোট পরীক্ষার প্রধান পরীক্ষক নির্বাচন কমিশন তাই অঙ্ক মেলাতে বসেছে। শান্তিপূর্ণ নির্বাচনের অঙ্ক, কমিশনের ভোটের অঙ্ক আমাদের জন্য, তাই আমাদের ইস্যু। দেখুন, নির্বাচনটা নির্বিঘ্নে হবে কিনা, শান্তিপূর্ণ হবে কিনা, অবাধ হবে কিনা, এটার উপরেই তো ওই নির্বাচন কমিশনের পাস আর ফেল এটা নির্ভর করছে। তাই শান্তিপূর্ণ নির্বাচনের অঙ্ক কষতে যথারীতি নির্বাচন কমিশন বসে গেছে এবং সেখানে মনে হচ্ছে তারা কোথাও গিয়ে ওই কেশবচন্দ্র নাগের ভরসাতেই রয়েছে। এই ক্ষেত্রে কেশবচন্দ্র নাগ, কেসি নাগের নামটা একটু বদলে গেছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই। এআই মানে কি? এআই মানে হলো কৃত্রিম মেধা। আসল মেধাটা কেসি নাগ তৈরি করতেন, কিন্তু কৃত্রিম মেধা সে বিভিন্ন মেধাবী লোকেদের জন্য একটা বড় ভরসা হয়ে দাঁড়িয়েছে আজকাল। এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই এআইকে কীভাবে ভোটের কাজে ব্যবহার করবে নির্বাচন কমিশন, তারা ভেবে নিয়েছে। আমরা গতকাল আপনাদের বলেছিলাম না, যেই লোকসভা ভোটটাকে কমিশন 2023-এর পঞ্চায়েত ভোটের অভিজ্ঞতা থেকে দেখছে।
পঞ্চায়েত ভোটকে রেফারেন্স করার কারণ তো ওই সব দিক থেকে যতটা খারাপ হতে পারে আর কি, সব কিছু তো ওই সময় হয়েছিল। সে রক্তপাত, অশান্তি, মারপিট, বিভিন্ন জায়গায় প্রার্থীদের নমিনেশন দিতে না পারা, এবং সবথেকে বড় কথা ভোটের দিন বহু ভূতেরা ভোট দিতে ঢুকেছিল বলে কমিশনে তো ভুরি ভুরি অভিযোগ জমা পড়েছিল। বুথ ভর্তি ভূত, এইটা কিন্তু ভোটের সময় সব থেকে বড় সমস্যা। সেই লোকসভা ভোটে অশান্তি এড়াতে এবং এই ভূতদের ধরতে, ভূতমুক্ত একটা নির্বাচন করতে রাজ্যের মানে সবকটা 100% যতগুলো বুথ আছে সবকটাতে ওয়েবকাস্টিংয়ের ব্যবস্থা রেখেছে এবার নির্বাচন কমিশন। সিসি ক্যামেরায় নজরদারি চলবে, আর তার সঙ্গে যুক্ত থাকবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই। এবার ধরা যাক যে কমিশন ঠিক করে দিল কোনো একটা সময়, যে কোনো সময় বুথের ভেতরে কোনোভাবেই একসঙ্গে 20 জনের বেশি থাকতে পারবে না। আমি বলে দিলাম, ধরুন প্রথম পর্যায়ে মোট বুথের সংখ্যা 5000-এর কিছু বেশি। এবার সব কটাতে ক্যামেরা লাগানো আছে, তার ফিড যাচ্ছে কমিশনের সদর দপ্তরে। তাদের পক্ষে একসঙ্গে বসে তো এই 5000টা মনিটর দেখা সম্ভব না। কি করে দেখবেন? হয় না কি কখনো? তাই ভরসা হচ্ছে এআই। তারা ওই এআইকে হয়তো বলে দিয়েছেন যে যদি দেখো কোনো বুথের মধ্যে কোনো গণ্ডগোল হচ্ছে সঙ্গে সঙ্গে জানাবে। এবার সেটার একটা প্যারামিটার ঠিক করে দেওয়া থাকে, মানে ধরুন ওই যেটা বললাম, বলে দেওয়া হলো যে যদি দেখো নর্মাল কোর্সে একটা বুথের ভেতর, এবার হয়তো সেগুলো বুথ হিসেবে এক একটা বুথের ক্ষেত্রে এক এক রকম হতেও পারে, কিন্তু নর্মালি ধরে নেওয়া হলো যে একটা বুথের ভেতর একসঙ্গে 20 থাকতে পারে, এর বেশি থাকতে পারবে না। একটা কথার কথা একটা দিয়ে দিল, এটা এআইকে বলে দেওয়া হলো। এবার এআই ওই 5000 মনিটরকে সারাক্ষণ মনিটর করে যাবে। তার কাছে এটা জাস্ট কোনো ব্যাপার না, দুধ ভাত, প্রতি মুহূর্তে সে এটা করে দেবে, সেকেন্ডের মধ্যে করে দেবে। এবার যে মুহূর্তে দেখবে কোথাও গিয়ে 20 জনের জায়গায় 21 জন হয়ে গেছে, ব্যাস সঙ্গে সঙ্গে এআই অ্যালার্ম বাজাতে শুরু করবে, লাল আলো জ্বলবে, এবং সেই মনিটরটা কমিশনের কন্ট্রোল রুমে বিরাট করে দেখা শুরু হয়ে যাবে। এবার সবাই বুঝতে পারবেন যে ওই বুথটায় গণ্ডগোল হচ্ছে, সঙ্গে সঙ্গে কন্ট্রোল রুমে কমিশনের লোকজন সেই সমস্ত মনিটরটাকে দেখে সেই বুথটাকে মনিটর করবে, এবং তারপর বাকি যা সিদ্ধান্ত নেওয়ার সেগুলো দেবে। যে ভোট কর্মীদের রিপোর্ট তার সঙ্গে থাকবে, বিরোধী দলের অভিযোগ টভিযোগ এগুলো তো হয়তো পরে আসবে, কিন্তু এগুলোর আগে ওই কমিশনের অফিসাররা কন্ট্রোল রুমে বসে অনেক আগে জেনে যাবেন একদম রিয়েল টাইমে ওই 42টা কেন্দ্রের কোন বুথে কীরকম ভোট চলছে বা সেখানে কিছু গণ্ডগোল হয়েছে কিনা। ঠিক একইভাবে মানে মুভমেন্টের ব্যাপারটাও হয়তো ওই এআই এর কাছে ফিট করা থাকবে, যে এই রকম হলে বুঝবে উত্তেজনা হচ্ছে, বা এইরকম কিছু বেরোলে বুঝবে কেউ অস্ত্র ওখানে দেখাচ্ছে। এই বিষয়গুলো সব সময়, বা ধরুন কোথাও একটা কোণে ওই ভোটিং মেশিনটা বসানো আছে, বা সেই ভোটিং মেশিনের কাছে একমাত্র তো একজনেরই যাওয়ার কথা, সেখানে যদি দেখা যায় যে কনস্ট্যান্ট কেউ একজন দাঁড়িয়ে থাকছে এবং আরও একজন পরে এসে ঘুরে যাচ্ছে, অর্থাৎ একজন কেউ পাহারা দিচ্ছে আর বাকিরা ভোট দিচ্ছে সেই পাহারাদারের সামনে, তখন হয়তো সেটা সঙ্গে সঙ্গে এআই এর মনে হবে না গণ্ডগোল হচ্ছে, সঙ্গে সঙ্গে সে কমিশনের কন্ট্রোল রুমে লাল আলো জ্বালিয়ে দেবে। কমিশনের এই প্রযুক্তি নির্ভর ভোটের অঙ্কটা, এটা কিন্তু তাই এবার একটা বড় ইস্যু হতে চলেছে। কারণ নেতারা তো সকাল সকাল ভোট দিন, নিজের ভোট নিজে দিন, এই সমস্ত বলে নিজেদের দায়িত্ব শেষ হয়ে গেছে বলে তারপর যা যা করতে বলার কর্মীদের বিশেষ নির্দেশ দিয়ে তারপর তারা ঘরে ঢুকে যাবেন। আর সাধারণ মানুষ সাত সকালে ভোট দিতে গিয়ে দেখবেন যে তাদের ভোটটা পড়ে গেছে, অথবা ভোটের লাইন এত বড়, দাঁড়িয়ে দাঁড়িয়ে এই তো গরমের অবস্থা, ইতিমধ্যেই তো হিট ওয়েভ চালু হয়ে গেছে, দাঁড়ানো যাবে ওই লাইনে? ফলে অনেক লোক বাড়ি চলে যাবেন, অনেকে বুথ পর্যন্ত পৌঁছতেই পারবেন না। আবার অনেক জায়গায় অশান্তি হবে, অশান্তি অনেকটা আগের থেকে শুরু হয়ে যাবে, তার ফলে বহু লোকজন ওই ভোট কেন্দ্রে ছায়া মারানোর আগে মানে বাড়ি ফিরে যাওয়াটাই বা বাড়ির থেকে না বেরোনোটাই ভালো, এটা ভেবে বসে থাকবেন। এবার বুথে অযথা ভিড় যদি ঠেকানো যায় বা আশেপাশটা যদি একটু ঠিকভাবে মনিটর করা যায়, তাহলে আশা করা যায় ভোটটা ভোটের মতোই হবে।
চিন্তা শুধু একটাই, সবটা এত সুন্দর মানে একদম নিখুঁতভাবে বলে দিলাম জলের মতো করে, ঠিক যেরকম অঙ্কটা মিলিয়ে দিতে পারলে একদম জলের মতো মিলে যায়, এক্ষেত্রেও তাই। কিন্তু যেরকম অঙ্ক মেলাতে গিয়ে মাঝে মধ্যেই গণ্ডগোল করতে হবে এবং মোটামুটি ওই পরীক্ষার 2.5 ঘন্টার পুরো সময়টাই চলে যেত কোনখানটায় গণ্ডগোল করলাম, হয়তো একটা অঙ্কেই আটকে থেকে গোটা পরীক্ষাটা 12টা বাজিয়ে দিয়ে চলে এলাম। এক্ষেত্রেও সেরকম ভয় আছে, কারণ এই ওয়েবকাস্টিং বা এআই টেকনোলজি এর পুরোটাই নির্ভর করবে এই প্রত্যেকটা বুথে ইন্টারনেটটা কীরকম তার ওপর। ইন্টারনেট যদি চাঙ্গা থাকে ব্যাস পারফেক্ট কাজ হবে, আর ইন্টারনেটটা যদি ঝিমিয়ে পড়ে তাহলে কিন্তু এই ক্যামেরায় বা এই এআই এর মাধ্যমে বুথে বুথে নজরদারির কাজটা সেটার অঙ্ক মিলবে তো? বুথের ভিতরে ওরা কারা? পঞ্চায়েত ভোটে এরকম দাদাগিরির সব অভিযোগ শুনেছে নির্বাচন কমিশন। বুথে ভূত ঠেকাতে ভরসা তাই এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। নির্বাচন কমিশন জানিয়েছে বাংলার সব বুথেই ওয়েবকাস্টিং হবে, সঙ্গী এআই। এত লোক থাকতে কৃত্রিম বুদ্ধিমত্তার দ্বারস্থ কেন? প্রথম দফার কথাই ধরা যাক। কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে মোট বুথ 5814। বুথের মধ্যে অশান্তি, অবৈধ জমায়েত ক্যামেরাবন্দি হয়ে পৌঁছে যাবে সিইও দপ্তরে। কিন্তু 5814 ক্যামেরায় প্রতি মুহূর্তে চোখ রাখা অসম্ভব বলে মনে করছে কমিশন। তাই কন্ট্রোল রুমে ওয়েবকাস্টিংয়ের সঙ্গেই জুড়ে দেওয়া এআইকে। বুথে কি হওয়া উচিত আগেই জানিয়ে দেওয়া হবে এআইকে। তার বাইরে বেগতিক কিছু ঘটলেই কম্পিউটার স্ক্রিনে ভেসে উঠবে সেই বুথের ছবি, বাজবে অ্যালার্ম। যন্ত্র সতর্ক করলেই বাহিনীকে অ্যালার্ট করবে কমিশন, আর সঙ্গে সঙ্গে অ্যাকশন। দেখুন, গোটা দেশে সমস্ত বুথে ভিভিপ্যাট রাখতে হবে, এই সমস্ত দাবি টাবি বিভিন্ন রাজনৈতিক নেতা তারা তো তুলছেন। কিন্তু এই এআই বা এইরকম ওয়েবকাস্টিং এটা কিন্তু শুধু বাংলাতেই হচ্ছে এবং বাংলার সব কটা বুথে হচ্ছে। তাহলে বুঝতে পারছেন, আমরা মানে বাংলার ভোটাররা এটা ভেবে গর্ব করতে পারি এক্ষেত্রেও এগিয়ে বাংলা। মানে ভোটের অশান্তিতে আমরা যেরকম এগিয়ে, সেরকমই শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে প্রযুক্তির ব্যবহারেও আমরা এগিয়ে। অথবা এমন একটা পরিস্থিতি যে আমাদের এখানেই একমাত্র এই ওই অশান্তির কারণে এগিয়ে থাকার ক্ষেত্রেই আর কি আমরা যেহেতু এগিয়ে আছি, সেই জন্যেই একমাত্র আমাদের রাজ্যে এআই টেকনোলজি ব্যবহার করছে কমিশন। এটা লজ্জার না এটা গর্বের, সেটা নিজে না হয় নাই বললাম, আপনারাও বুঝতে পারছেন, আমিও বুঝতে পারছি। কিন্তু এই তথ্যটা যেরকম না জানালেই নয়, তেমনি কয়েকটা প্রশ্নও কিন্তু না করলেই নয়। এক, নির্বাচন কমিশন কি আস্তে আস্তে এই ভার্চুয়াল নজরদারির দিকেই এগোচ্ছে নাকি? এই যে ডিজিটাল নজরদারি, এটা তো আসলে ভার্চুয়াল নজরদারি নাকি তারা বুঝে গেছে যে প্র্যাকটিক্যাল নজরদারিটা যেভাবে চেয়েছিল সেইভাবে সম্ভব হচ্ছে না। এখানে মানুষজন গিয়ে ম্যানুয়ালি গোটা ব্যাপারটা নজরদারি করা, সেটাই তো আইডিয়াল, সেটা এক্ষেত্রে তার মানে সম্ভব নয়। প্রশ্ন 2, বুথে পৌঁছানোর জন্য তো ভোটারকে বাড়ির থেকে ভোট কেন্দ্রে আসতে হবে। এবার ভোট কেন্দ্রে বা ভোট কেন্দ্রের 100 মিটারের মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ভরসা তো কেন্দ্রীয় বাহিনী, তারা থাকবে তো? রুট মার্চ হবে তো? ওই যে বাইরে যারা উন্নয়ন সেজে দাঁড়িয়ে থাকে, সেই উন্নয়নকে রাস্তার ধারে দাঁড়ানোতে বাধা দেওয়ার জন্য কেউ থাকবে তো? কমিশনের হিসেব হচ্ছে যে প্রথম দফা ভোটেই এ রাজ্যে অন্তত 336 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দরকার, আরও ভালো হয় 350 মতো হলে আর কি। এবার প্রতি বুথে যদি বাহিনী দিতে হয়, একটা বিধানসভা কেন্দ্রের জন্য দরকার 16 কোম্পানি বাহিনী। এবার কমিশনের হিসেব এই লোকসভা পিছু তার মানে 112 কোম্পানি বাহিনী লাগবে। সহজ পাটিগণিতের হিসেব তো, প্রথম দফার 3টে আসনে ভোট হচ্ছে, ফলে এভাবে 112 × 3 মানে 336 কোম্পানি বাহিনী লাগবে। এবার সেটাকে আরেকটু বাড়িয়ে আরও কাজকর্ম তো থাকে, তাই সব মিলিয়ে 350 মতো ধরেছে কমিশন। এত বাহিনী
আলটিমেটলি কি আসবে? রাজ্যে এখন পর্যন্ত 177 কোম্পানি বাহিনী এসছে। এই 177 কোম্পানি বাহিনী দিয়ে ওই 336 কোম্পানি বাহিনীর কাজ চালানো যাবে তো? মানে সব বুথে বাহিনী তার মানে আদৌ মোতায়েন হবে কি? বাকি সব রাজ্যে ভোট পরিচালনা করে এ রাজ্যের বাহিনীর খিদে কি তার মানে কমিশন মেটাতে পারবে না? আমাদের ইস্যু কিন্তু একটাই, নিজের ভোট নিজে দিন। এই ডায়ালগটা যেন শুধু স্লোগান হয়েই না থেকে যায়, যার ভোট তিনি যেন সত্যি সত্যি নিজে দিতে পারেন। বুথে যেন ভূতের বাসা না হয়। ভোটের দিন বুথে ভূতের কীর্তন চললে গর্ব করে তো আর বলা যাবে না আমরা বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক উৎসবের বা বৃহত্তম গণতন্ত্রের নাগরিক। কিন্তু মুশকিল কি জানেন, বুথে বুথে কেন্দ্রীয় বাহিনী না থাকলে বা সব বুথে যদি ঠিকঠাক ইন্টারনেট কানেকশন না থাকে, তাহলে কমিশন কিসের ভরসায় ভোট পরিচালনা করবে বা কিসের ভরসায় আমরা এক্সপেক্ট করব যে গোটা পরিস্থিতিটা শান্তিপূর্ণ, সুষ্ঠু, অবাধ হবে? এবং সবথেকে বড় কথা, এই যে দেখলেন গোটা বিষয়টা অ্যাকচুয়ালি রিয়েলিটিতে মানে বাস্তবিকভাবে সম্ভব হচ্ছে না, সেই জন্যে যে গোটা বিষয়টা এখন আস্তে আস্তে ডিজিটালি জায়গায় চলে যাচ্ছে, মানে ভার্চুয়ালি। তা আমাদেরও আলটিমেটলি এই ভোট দেওয়ার আনন্দটা ওই কোথায় টিভিতে ছবি দেখে ভার্চুয়ালি পেতে হবে না তো? এআই দিয়ে নজরদারি হোক, রাষ্ট্রসংঘ থেকে লোক আনা হোক, মহাবিশ্বের অন্য গ্রহ থেকে, অন্য নক্ষত্র, অন্য সৌরজগৎ, অন্য যা সব জায়গা থেকে ইটিএনও করতে পারে, কিন্তু বাংলার মানুষ ভোট দেবেন তৃণমূল কংগ্রেসকে। আমি তো ইলেকশন কমিশনকে বলবো, এআই নিয়ে যদি এক্সপেরিমেন্ট করতে চান, প্রথমে ডায়মন্ড হারবারে বিজেপির একটা প্রার্থী এআই দিয়ে করে দিন। না, বাহিনী ছাড়া ভোট সম্ভব নয়। বাহিনী ছাড়া ভোট প্রহসন হবে। যদি বাহিনী না থাকে, নির্বাচন কমিশনের উচিত দ্রুত বাহিনীর মোতায়েন করা। বাহিনী ছাড়া বঙ্গে ভোট সম্ভব নয়। আমরা কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছে আমরা দাবি জানাচ্ছি এবং আমরা লিখিত দাবি জানাচ্ছি যে সব বুথে কেন্দ্রীয় বাহিনী দরকার। মানে প্রযুক্তি যতই এগোক, আমরা যতই বিজ্ঞানের ভরসায় অনেক এগিয়েছি, অগ্রগতি করেছি, এইভাবে নিশ্চিন্ত হওয়ার চেষ্টা করি, দুধের স্বাদ ঘোলে মেটানো সম্ভব নয়, এটা তো বিরোধীরা মনে করছেন। সাধারণ মানুষ তারা কি মনে করছেন? তারাও হয়তো ওই রকমই। বললাম, তাদের অবশ্য আলটিমেটলি একটাই ইস্যু, যা খুশি হোক, ভার্চুয়ালি, রিয়েলিটি, যেভাবে দেখেন আপনারা, আলটিমেটলি আমাদের যেটা নিজের হাতে দেওয়ার কথা সেটা আমরা নিজেরা দিতে পারলেই হলো। ওই ব্যাপারটা আমাদের ওই ভার্চুয়াল টিভি দেখে ভার্চুয়াল আনন্দ পাওয়া, এটা না পেলেই হলো। এটা তো নির্বাচন কমিশনকে এবার ভাবতে হবে, তারা তাদের কথা ভাবুন। কিন্তু যারা নির্বাচন লড়ছেন তারা কি ভাবছেন? অনেক অঙ্ক কিন্তু তারাও কষছেন। নির্বাচন কমিশন একটা কারণে কষছেন, আর তাদের দেওয়া অন্য প্রশ্নপত্র সলভ করার জন্য অনেক অঙ্ক কষছেন পলিটিক্যাল পার্টিগুলো। অনেক যেরকম অঙ্ক কষে অনেক দিন ধরে, মানে প্রস্তুতি নিয়ে একদম নিখুঁত করে হাত মক্স করে, তারপর আইএসএফ যেরকম জানিয়ে দিয়েছে যে তারা বামেদের সঙ্গে জোটে নেই। 7 মন তেল পুড়িয়ে আরেকটা বিষয়ও তারা ঠিক করেছে অবশেষে, সেটা হলো লোকসভা ভোটে ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় বনাম নওশাদ সিদ্দিকীর লড়াইতে তারা ছাড়পত্র দিচ্ছে না। অথচ দেখুন, নওশাদ সেই কতদিন আগে ডায়মন্ড হারবারের ভোটে লড়ার জন্য আগ্রহ প্রকাশ করেছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডায়মন্ড হারবারে হারানোর জন্য চ্যালেঞ্জ নিয়েছিলেন। এবং আমার সঙ্গে কথাবার্তা বলতে এসে এই স্টুডিওতে এখানে বসে নওশাদ দাবি করেছিলেন যে দল রাজি হলেই হলো। তিনি ডায়মন্ড হারবারে প্রায় লড়তে নেমে গেছেন আর কি, এবং যদি লড়েন তাহলে জিতবেন। আচ্ছা, যিনি এরকম কনফিডেন্স নিয়ে লড়তে চাইছিলেন, এটা এরকম শিওর শট সিট, মানে যেরকমভাবে নওশাদের চিন্তাভাবনা ছিল, সেটা কেন হাতছাড়া করলো বলুন তো আইএসএফ? এইটা বুঝতে পারলাম না। এবং এটাও বুঝতে পারলাম না যে যার এরকম কনফিডেন্স ছিল নওশাদ, তিনি গরজালেও কেন বর্ষালেন না। এটা কিন্তু ভোটার হিসেবে আমাদের বুঝে নেওয়াটা খুব জরুরি কর্তব্যের মধ্যে পড়ে, কারণ এর মধ্যে একটা গুঁড়ো অঙ্ক লুকিয়ে থাকলেও থাকতে পারে। চেয়ারম্যানের ইচ্ছা থেকে দলের ওটা বড় কথা। আমি এখানেও বলছি, আমি এখানে যত বড় কথা বলি না কেন, দল যদি আমাকে কালকে আবার বলে ওইখানে দাঁড়াতে হবে, এর পরিবর্তে কোনো একটা প্রার্থীকে তুলে নিয়ে আমাকে দাঁড়াতে হবে,
আমাকে সেটাই করতে হবে। এটা হচ্ছে আমাদের দলের এই ডেমোক্রেসিকে আমরা প্র্যাকটিস করি। প্রথম দিন যখন ঘোষণা করেছি যে জায়গায় ছিলাম, যে এনার্জি নিয়ে বলেছি, আজকে আমি আপনার স্টুডিওতে বসে ওই এনার্জিতে আছে আমার, আমি কন্টেস্ট করতে প্রস্তুত আছি। আমার লক্ষ্য, যেখানে আমি বলেছি মনস্থির করেছি, আমি সেখানেই লড়াই করব। সেখানে না হলে অল্টারনেটিভ কোনো জায়গায় দিলে আমি লড়াই থেকে নিজেকে অব্যাহতি নেব। কিন্তু আমি আশা করছি এখনো পর্যন্ত আমি ডায়মন্ড হারবারে লড়াই করছি। এবার আইএসএফ এর শেষ মুহূর্ত পর্যন্ত বিভিন্ন রকম দোদুল্যমানতায় ভোগা আর সিপিআইএমকেও দোদুল্যমানতায় রাখা, মানে এক সংশয়ের মধ্যে রাখা, জোট হবে কি হবে না, কোথায় কাকে তারা প্রার্থী করবে, এসব নিয়ে কিন্তু একদম শেষ মুহূর্ত পর্যন্ত সাসপেন্স তৈরি করে রেখেছিল আইএসএফ। এবার এর মধ্যে মানে এই শেষ মুহূর্ত পর্যন্ত গোটা ব্যাপারটার মধ্যে টান টান উত্তেজনা ধরে রাখার মধ্যে লোকজনকে একটা এই কী হয় এরকম ভাবের মধ্যে রাখার মধ্যে আইএসএফের কিন্তু অনেক যুক্তি আছে। কিন্তু ডায়মন্ড হারবারে নওশাদকে প্রার্থী না করার পেছনে আইএসএফ যে সমস্ত যুক্তি দিচ্ছে সেগুলো তাদের মনে হচ্ছে খুব জোরালো, কিন্তু একটু যদি আমরা বিশ্লেষণ করি তাহলে কীরকম লাগে। মানে ধরুন আইএসএফ রাজ্য কমিটির যুক্তি, তারা চাননি নিজেদের চেয়ারম্যানকে প্রার্থী করতে, তাহলে নওশাদ যেখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করতেন সেই কেন্দ্রে মানে ডায়মন্ড হারবারে তাদের সর্বশক্তি প্রয়োগ করতে হতো এবং সেক্ষেত্রে অন্যান্য কেন্দ্রগুলোতে প্রচার ধাক্কা খেত। চেয়ারম্যান তো তাকে জেতানোর জন্য অন্য কেন্দ্রে যারা মানে প্রার্থী রয়েছেন তাদের যে দলবল, আইএসএফের যে শক্তি, তাদের তুলে নিয়ে এসে চেয়ারম্যানের জন্য কাজে লাগাতে হতো, ফলে অন্য জায়গার প্রার্থীরা সমস্যায় পড়ে যেতেন। তা এটাই যদি একটাই মাত্র কারণ হয় তাহলে তো নওশাদকে ভবিষ্যতে আর কোনো ভোটে দাঁড় করানো উচিত না আইএসএফের, কারণ সমস্যাটা তো একই হবে। তিনি যেখানেই দাঁড়াবেন তিনি হয় তাকে চেয়ারম্যান পদ থেকে সরাতে হবে অথবা তাকে ভোটে দাঁড়ানোটা বন্ধ করতে হবে, কারণ তিনি চেয়ারম্যান থেকে যেখানেই দাঁড়াবেন সেই কেন্দ্রটাই হায়েস্ট কনসেন্ট্রেশনের জায়গা হয়ে যাবে। এবার প্রশ্ন হচ্ছে এই ফ্যাক্টরগুলো কি আগে আইএসএফ নেতৃত্বের মাথায় আসেনি? নওশাদ সিদ্দিকী তিনিও কি ভাবেননি নাকি এটা ভাবনা চিন্তাটা শুধু ওই তাদের যে সেন্ট্রাল কমিটি আর কি তার জন্যই ছেড়ে দিয়েছিলেন? তাহলে এতদিন ধরে তারা কেন বামেদের সাথে আসন ভাগাভাগির অঙ্ক কষছিলেন, একটু একটু করে জোটের সলতে পাকাচ্ছিলেন কিসের জন্য? আর মাঝখান থেকে হঠাৎ কী এমন হয়ে গেল যে তারা এতটা ফাঁকা মাঠ ছেড়ে দিলেন ডায়মন্ড হারবারে? দেখুন, গোটা বিষয়টা যতটাই লোকজন অপ্রস্তুত থাকবে বিরোধীরা, ততই তো যিনি সবার আগে মাঠে নেমে পড়েছেন এবং যিনি ওখানেই দাঁড়াবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার সুবিধে অভিষেক বন্দ্যোপাধ্যায় এতদিন ধরে একতরফা প্রচার চালানোর সুযোগ পেয়ে গেছেন। ডায়মন্ড হারবারের মানুষ এতদিন পর জানতে পারলেন যে অভিষেকের বিরুদ্ধে প্রার্থী হচ্ছেন আইএসএফের মজনু লস্কর আর বামেরা। আজ তারা ঘোষণা করতে পারলো যে প্রতিকুর রহমান তাদের প্রার্থী হচ্ছে, মানে ওখানটায় বামেরাও থাকছে, আইএসএফও থাকছে। এখনও বিজেপি কিছু করে উঠতে পারেনি, কিন্তু তারাও নিশ্চয়ই দেবে প্রার্থী টার্থী আর কি। মানে এতদিন পর ডায়মন্ড হারবার সহ এতগুলো জায়গায় যে একতরফা প্রার্থী দিল আইএসএফ, তার এফেক্টটা কিন্তু সুদূর প্রসারী। এবারের ভোটে জোটে জট পাকানোর কারণটা এটা কিন্তু একটা কঠিন অঙ্ক। এর পেছনে অনেকগুলো ফ্যাক্টর, অনেকগুলো ওই এক্স অনেকে দেখতে পাচ্ছেন। মানে দেখুন, বামফ্রন্টের সাথে আইএসএফের এই সমঝোতা এক্সপ্রেস বেলাইন হওয়ার পেছনে অঙ্কটা যদি একটু কষতে পারেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন যে এবারের ভোটে কে কার ভোট কাটতে লড়ছে এবং কেন কোনো জোটে কে কিভাবে জট পাকাচ্ছে। মোদ্দা কথা হচ্ছে ভোট কাটাকাটির অঙ্ক। ওই এপাশ দিয়ে জল ঢোকা, ওপাশ দিয়ে বেরোনো এবং একই সঙ্গে ওই বাঁদরের ওপরে ওঠা আর একটুখানি হড়কে নেমে যাওয়া, এই পুরো জিনিসটা একসঙ্গে ভোটের অঙ্কে আমাদের সামনে পরিষ্কার হয়ে এসছে। তাই এটা বুঝে নেওয়ার দরকার কার কোন পদক্ষেপে কে সুবিধা পেয়ে গেল ভোটের হিসেবে। ধরে নিন ফ্যাক্টরগুলো কি কি? সংখ্যালঘু ভোট, যে ভোটটা তৃণমূলের ভোট ব্যাংক, ধরে নিন বামেদের একটা নিজস্ব ভোট ব্যাংক আছে, তাদের ওই সংখ্যালঘু ভোট ব্যাংকের মধ্যেও তাদের একটা ভোট ব্যাংক অতীতে ছিল, সেই ভোট ব্যাংকের কিছু অংশ তাদের দিকে আসার কোনো একটা পরিস্থিতি হতে পারে। এবং বিজেপি তারা চাইছে কমপ্লিট মেরুকরণ, যেখানে সংখ্যাগুরু ভোটের অংশটা তাদের দিকে থাকলেই হবে এবং কোনোভাবে যদি সংখ্যালঘু ভোটের জায়গাটা একটু ইধার উধার হয়ে যায়
বেশ কয়েকজনের মধ্যে ভাগাভাগি টাকাভাগি হয়ে যায়, মানে ধরুন এই দাবিদার তো এখন এইবারই এই ডায়মন্ড হারবারে এখন তৃণমূল যেরকম রয়েছে, বামও সেরকম রয়েছে, বিএতে সেরকম আইএসএফও রয়েছে, ফলে সংখ্যালঘু ভোট তো তার ভাগিদার তো বাড়ছে। এবার এই ফ্যাক্টরগুলোকে একটু যোগ বিয়োগ করুন, আমার ধারণা আপনারা উত্তরটা পেয়ে যাবেন। আমি চেষ্টা করেছিলাম সর্বোচ্চ দিয়ে লড়াই করব, ফিল্ডে থেকে আমি নমিনেশন করিয়ে সে জায়গায় আমাকে অব্যাহতি দিয়ে আমার লড়াইটাকে একভাবে রাখতে হবে। নওশাদ সিদ্দিকী কিন্তু কন্টেস্ট করছে, হয়তো নামটা মজনু লস্কর, 7 পর্যন্ত সে নেমে গিয়েছিলাম, এখন তো এবার দেয়ালে পিঠ থেকে গিয়েছে। মুর্শিদ আহমদের মতো সিটটাকে আমরা ছাড়তে প্রস্তুত হয়েছিলাম। কংগ্রেসের মধ্যে বা লেফটের মধ্যে তাদের অজান্তে আরএসএস ঢুকে বসে নাই তো, যারা চাইছে না পশ্চিমবাংলাতে তৃণমূল বা বিজেপি দুর্বল হোক। যেহেতু তাকে বললো আমাকে কেন জিজ্ঞেস করছো, আমি তো লড়াইয়ের ময়দানে আছি, সবার মুরুদ হয় না শেষ পর্যন্ত লড়াই ময়দানে থাকার। লড়াইটা হচ্ছে বিজেপির বিরুদ্ধে, এবার কেউ কেউ বিজেপির বিরুদ্ধে বলছে, কেউ কেউ সিপিএম বিরুদ্ধে বলছে, তোর বুঝতে হবে কে কার পক্ষে। আরএসএস এর ভূত দেখা তো আমি জানতাম মমতা বন্দ্যোপাধ্যায়ের অভ্যেস, সেটা আবার তার ভাই নওশাদের কাছে চলে যাচ্ছে, চিন্তার বিষয়। আবার উনি ডায়মন্ড হারবার থেকেও দাঁড়ালেন না, সরে দাঁড়ালেন, তলে তলে কিছু লেনদেন হলো নাকি? নওশাদ সিদ্দিকীর কথা শুনে মনে হচ্ছে তিনি অন্য অঙ্ক কষছেন, এই সংখ্যাগুরু সংখ্যালঘুর অঙ্ক, এবং কোথাও গিয়ে এই অঙ্কটা কার সাথে মিলছে। মানে দেখুন, নওশাদ ডায়মন্ড হারবারে না দাঁড়ানোয় সব থেকে বেশি যদি স্বস্তি কেউ পেয়ে থাকেন সেটা তৃণমূল পেয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় 4 লক্ষ রেকর্ড ভোটে জেতার টার্গেটে লড়ছেন। এবার রেকর্ড অঙ্ক ইধার উধার হয়েই যেতে পারতো যদি ভোটের অঙ্কটা ইধার উধার হয়। সেখানে নওশাদ তিনি যদি ডায়মন্ড হারবারে দাঁড়াতেন, ডেফিনেটলি ওই তৃণমূলের ভোট ব্যাংকে একটা বড় থাবা বসাতেন, তিনি বড় প্রার্থী, এবং তিনি যদি দাঁড়াতেন তাহলে ধরে নিতে হতো যে কোথাও গিয়ে বাম এবং আইএসএফের একটা কোথাও সমঝোতা হয়ে যেত। তাহলে ওখানে যদি শুধু একক প্রার্থী হতেন নওশাদ, সেটা কিন্তু তৃণমূলের জন্য চিন্তার কারণ হতো, কারণ তাদের সংখ্যালঘু ভোটটা বিরাটভাবে ভেঙে যেত। এবার ভাগাভাগি হয়ে গেলে মাঝখান থেকে কোথাও গিয়ে বিজেপি সুবিধা পেয়ে যেত। এবার উল্টো দিকটা যদি দেখেন, যে এই যে কোথাও গিয়ে এখন সবাই বলবেন যে এখন তো আরও চান্স বেশি, কারণ কোথাও গিয়ে আইএসএফ রয়েছে, কোথাও গিয়ে বাম রয়েছে এবং তৃণমূল তো রয়েছে, বা 3 দলের মধ্যে কোথাও গিয়ে ভাগাভাগি হবে এই ভোটটা। কিন্তু এই যে ভাগাভাগির জায়গাটায় কেন ওই বাকি দুটো শক্তিতে সংখ্যালঘুরা যাবেন, সেটা তো তাদের কাছে যুক্তিগ্রাহ্য একটা কারণ তাদের সামনে তুলে ধরতে হবে। এদের নিজেদের মধ্যে ঐক্য নেই এবং এককভাবে এরা কেউ তাদের পাশে দাঁড়ানোর মতো প্রতিষ্ঠিত কিনা সেইটা তারা বিবেচনা করবেন। সেই বিবেচনার জায়গায় তাদের কোথাও গিয়ে হয়তো মনে হতেই পারে যে প্রার্থী হিসেবে মজনু লস্কর তিনি নিঃসন্দেহে নওশাদ নন। তার থেকেও বড় কথা হচ্ছে যে এদের এই মুহূর্তে নিজেদের মধ্যে মারামারিটাও তো চলবে, তো সেই মারামারির মধ্যে না গিয়ে একদিকে থাকাটাই তো ভালো। অর্থাৎ কোথাও গিয়ে এই চিন্তাভাবনাটা, অর্থাৎ নওশাদের না দাঁড়ানোটা তৃণমূলকে সুবিধা করে দিতে পারে, কারণ সংখ্যালঘুরা তারা ভাবতেই পারেন যারা নিজেরাই এতটা ছন্ন ছাড়া, তাদের ওখানে গিয়ে আর কী হবে, তার থেকে যারা একসঙ্গে থাকতে পারেন বা পাশে দাঁড়াতে পারেন সে তাদের সঙ্গে থাকি। সেটা যদি হয় তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সুবিধে, আর কোথাও গিয়ে যদি এই ত্রিমুখী কাটাকাটিটা হয় তাহলে বিজেপির সুবিধে। এবার কোন জায়গায় কে কী ভেবে ভোটটা দেবেন, সংখ্যালঘুদের এই ভাবনা চিন্তার ওপরেই কিন্তু নির্ভর করছে ভোট ব্যাংকে কে সুবিধা পাবেন আর কে পাবেন না। কিন্তু এর মাঝখানে নওশাদ যে আরেকটা কথা বলে দিয়েছেন, সেটাতে এই অঙ্কে একটা এক্স ফ্যাক্টর। নওশাদ বলেছেন বাম আর কংগ্রেসের মধ্যে নাকি আরএসএসের লোক রয়েছে। নওশাদ কি বোঝাতে চাইছেন যে বাম কংগ্রেস বিজেপি এই 3 দলের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং বা সেটিং আছে? এই আন্ডারস্ট্যান্ডিং বা সেটিংয়ের তত্ত্বটা তো তৃণমূল তোলে। এবার কোথাও গিয়ে তৃণমূলের সঙ্গে তাহলে নওশাদের মানে আইএসএফের এই বিশ্লেষণটা মিলে যাচ্ছে। এবার তাহলে তো ধরতে হবে যে নওশাদ তিনি বিশেষ কোনো কারণে এই মন্তব্য করছেন। এবার খেয়াল করে দেখুন যে সাম্প্রতিককালে যে মুহূর্ত থেকে শোনা গেল যে নওশাদ ভোটে লড়ছেন না ওই ডায়মন্ড হারবার থেকে, তারপর তৃণমূলের প্রতিক্রিয়াটা কীরকম ছিল?
তাদের প্রতিক্রিয়া কিন্তু খুব নরম ছিল, ঠিক যেন ছোট ভাই এরকমভাবে কুণাল ঘোষ বলেছিলেন যে হ্যাঁ ঠিক আছে, নতুন দল, ছোট দল, তারা যা সিদ্ধান্ত নিয়েছে করেছে, বলে বাকি আক্রমণটা বামকে করেছিলেন। তাহলে কোথাও গিয়ে কিন্তু যে নওশাদ এতদিন যে সুরে তৃণমূলকে বিধতেন এবং তৃণমূল নেতারা যে সুরে নওশাদকে বিধতেন, এখন সেই চড়া সুর তো আর দেখা যাচ্ছে না। সব সুর একদম সরাসরি গিয়ে তো অন্য শিবিরে আঘাত হানছে। শত্রুর শত্রু বন্ধু হয়ে গেছে বলেই কি নওশাদ সম্পর্কে তৃণমূলের সুরটা একটু নরম হচ্ছে? এই অঙ্কটা সলভ করলেই বুঝতে পারবেন এই ডায়মন্ড হারবারে এই আইএসএফের এই সিদ্ধান্তগুলোতে বা এই অবস্থানে কার লাভ কার ক্ষতি। তাদের তো অধিকার আছে, তারা কোন দল কোথায় লড়বে, তাদের কে লড়বে। সিপিএম চাইছে তাদের পারপাস সার্ভ করুক সবসময়, কোথাও কংগ্রেসকে দিয়ে, কোথাও আইএসএফ কে দিয়ে। কিন্তু নওশাদ সম্পর্কে আমি নো কমেন্টস, আমি কোনো মন্তব্য করব না। নওশাদের বিরুদ্ধে আপনারাও মন্তব্য করছেন না, আপনাদের বিরুদ্ধে আইএসএফরা কোনো মন্তব্য করছে না, ভিতরে কি অন্য কোনো সমীকরণ কাজ করছে না? কোনো সমীকরণ। শওকত মোল্লার মুখটা দেখলেন, তার মুখের ওই এক চিলতে হাসি কিরকম একটা লজ্জা লজ্জা ভাব, যখন তাকে বলা হলো যে আপনাদের মুখে তো আর নওশাদ সম্পর্কে আলাদা করে বিশেষ কোনো মানে গুলিগোলা ছুটতে দেখা যাচ্ছে না, নওশাদও আপনাদের বিরুদ্ধে বলছেন না, সমীকরণটা জানতে চাওয়াতে কি লজ্জা পেয়ে গেলেন। এটা ভাল লাগে, এরকম ডার্ক সাইডে একজন নেতা তার দাপটে বাঘে গরুতে জল খায়, এরকম অনেক নেতার মধ্যে তিনি একজন আর কি, এবং তার উপর বিরাট দায়িত্ব দেওয়া হয়েছে এবারও, তো তিনি এরকম লজ্জা পেয়ে যাচ্ছেন। আর এমনিতে ভেবে দেখুন দুজনের মানে সমীকরণটা কি, পারস্পরিক সম্পর্কের সমীকরণ। ভাঙড়ের বিধায়ক নওশাদ আর ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। এবার নওশাদের সব থেকে বড় প্রতিপক্ষদের মধ্যে একজন, তিনি ওই শওকত। তার বডি ল্যাঙ্গুয়েজটা দেখলেন, এই যদি হয় তাহলে কোথাও গিয়ে কি সহজভাবে বুঝতে পারা যাচ্ছে না যে সমীকরণটা কোনখানে মিলছে, কি সুন্দরভাবে তৃণমূল আর আইএসএফের অঙ্কটা মিলে যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন বাম, কংগ্রেস আর আইএসএফ মিলে নাকি ভোট কেটে বিজেপির সুবিধে করে দিচ্ছে। ওটা বলার কথা, মানে সামনে সেটাকে এক্স ফ্যাক্টর হিসেবে দেখা যাচ্ছে নাকি তারপরে আরও কিছু ওয়াই আছে, সেটা সবটা হয়তো পরিষ্কার বলেননি। এবার ওয়াইটা যদি বসান, এক্স আর ওয়াই বসিয়ে যদি আপনি সমীকরণটাকে সলভ করে নেন, তাহলে কিন্তু দেখবেন অন্যভাবে অঙ্কটা মিলছে। নওশাদ বলছেন বামেদের মধ্যে আরএসএস আছে, এত মিলমিশ দেখেও কি কোনো প্রশ্ন করব না? দেখুন, রাজনীতিতে কোনো কিছুই অসম্ভব নয়। একটু তেলে জায়গায় যদি অনেকগুলো জলের ফোঁটা থাকে, দেখবেন একটু পাত্রটাকে একটু নাড়ান, জলগুলো ইচ্ছে মতো হড়কে এদিক ওদিক যাচ্ছে, যখন তখন এগিয়ে ওর সঙ্গে জুড়ে যাচ্ছে, আবার ওখান থেকে ছেড়ে গিয়ে এপাশে জুড়ে যাচ্ছে। রাজনীতিটা অনেকটা সেরকম, কোনো কিছু ফিক্সড নয়। আমাদের স্যার বলতেন জানেন তো, যারা বন্ধ পাত্রের মধ্যে হাওয়া বা গ্যাসের যে অনুপরমাণুগুলো থাকে, তারা প্রবল বেগে দিক বিদিক শূন্য হয়ে ছুটে বেড়ায় আর কি, ইধার উধার দেওয়ালে ধাক্কা খায়, ছিটকে যায়, কোনো নির্দিষ্ট দিক নেই, ধাক্কা খাচ্ছে ছিটকে যাচ্ছে, এরকম চলছে আর কি, একে অন্যের সাথে ধাক্কা খাচ্ছে। মোদ্দা কথা হচ্ছে বাঁধন ছেঁড়া একটা ব্রাউনিয়ান মুভমেন্ট আর কি, সেরকমই রাজনীতির মুভমেন্টটাও এরকম, জানেন তো, কোনো নিয়ম নীতি মানে না, সব কিছু হতে পারে, সবার সঙ্গে যে কোনো দিকে যে কেউ চলে যেতে পারে। ফলে আমরা কি আবার একটা নতুন জোট দেখতে চলেছি? সেই জোটটা সবসময় সিট ছেড়ে হবে তা তো না, অন্য কোনো অঙ্কও তো সেখানে সলভ হয়ে থাকতে পারে, যার জন্য এই জোটটা হচ্ছে। একটা নতুন সমীকরণ হয়তো আড়ালে রয়ে গেছে, যে সমীকরণটা আপাত দৃষ্টিতে দেখা যাবে না, কিন্তু তলায় তলায় সুদূর প্রসারী কোনো রাজনৈতিক অঙ্ককে সলভ করে দিচ্ছে, সেটাই বোঝার চেষ্টা করছি। দেখুন, যেভাবে অন্ধ্র বা তেলেঙ্গানায় মিমের দিকে এই বিজেপি বিরোধীরা আঙুল তোলেন, বলেন যে তারা কোথাও গিয়ে ভোটে দাঁড়ায় শুধু হচ্ছে বিরোধীদের ভোটটা কেটে বিজেপির সুবিধে করে দিতে, এ রাজ্যেও কি আস্তে আস্তে আইএসএফের দিকে সেইভাবেই আঙুল উঠতে শুরু করবে? এবং অঙ্কটাও কি ঠিক ওই একই রকম হবে? ওখানে যেরকম এখানেও সেরকম, তৃণমূল বিরোধী ভোট ভাগ করে দিয়ে তৃণমূলকে সুবিধা করে দেওয়ার অভিযোগটা কি এবার থেকে মিমের মতো, মানে ওখানে যেরকম ওঠে এখানেও আইএসএফের বিরুদ্ধে উঠবে? আপনারা খবর নিয়ে দেখুন কে কোথাকার কি ব্যাপার সেটা দেখুন।
ইতিমধ্যেই কেউ কেউ বলছে যে ওয়াসিম MIM এর মানুষও দাঁড়িয়েছে প্রার্থী হয়ে, ISF এর প্রার্থী হয়ে, সেটা আমি জানি না, লোকে বলছে। এখানে বিজেপি, CPM, কংগ্রেস আর একটা নতুন মুসলিমদের পার্টি হয়েছে, যেমন ওখানে মিন করে বেড়াচ্ছিল হায়দ্রাবাদে। এদের কাজ হচ্ছে সংখ্যালঘু ভোট ভাগ করে বিজেপির থেকে টাকা নিয়ে সংখ্যালঘু ভোটকে ভাগ করে দেওয়া, যাতে তৃণমূল জিততে না পারে। আমি হাত জোর করে আবেদন করব, আপনারা এখানে শান্তিতে আছেন, আপনাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের সকলের, আমাদের প্রশাসনের। কেউ নিজেকে ওই চক্রান্তে দয়া করে জড়াবেন না। এই দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় আর বিমান বসু দুজনেই কীরকম ওই আসাউদ্দিন ওয়াইসের মিমের সঙ্গে নওশাদ সিদ্দিকীর ISF এর তুলনা করছেন। সংখ্যালঘু ভোট ভাগাভাগির অঙ্ক, তার মানে সবাই কোশ্চেন আর কি। এদিকে বলবেন বাইনারি বা রাজনৈতিক মেরুকরণ, ধর্মীয় মেরুকরণ, এগুলোতে কেউ নাকি বিশ্বাসই করেন না, মুখে কেউ বলবেন না। অঙ্ক কষার সময় সবাই কিন্তু এই ফ্যাক্টরগুলোকে মাথায় রেখে অঙ্ক কষেন। এই যে বসিরহাটে তৃণমূল প্রার্থী হাজী নুরুল ইসলাম, বিজেপি সেখানে প্রার্থী করেছে কাকে? সন্দেশখালী আন্দোলনের মুখ রেখা পাত্রকে। বামেরা প্রার্থী করেছে সন্দেশখালীর প্রাক্তন বিধায়ক, সন্দেশখালী আন্দোলনের আরেক মুখ নিরাপদ সর্দারকে। এবার প্রশ্ন হবে যে নিরাপদ সর্দার ওখানে প্রথম থেকে লড়াই করছিলেন, তিনি ভোকাল ছিলেন, তাকে জেলে যেতে হয়েছে, গোটা বিষয়টা তো পরিষ্কার ছিল। ওখানে যদি এই মুহূর্তে সব থেকে প্রমিনেন্ট কোনো নাম থেকে তাকে বামেদের, তিনি, এবং তাকেই আলটিমেটলি প্রার্থী ঘোষণা করলো, তাহলে এতদিন দেরি করলো কেন? CPIM কি জোট ধর্ম পালন করছিল, বা তাদের কি কেউ ওই রাস্তায় দাঁড়াও আসছি ওই যেরকম বিমান বসু বললেন 4টের সময় মিটিং, 5টার সময় কেউ এসে নাকি পৌঁছচ্ছিল, তো সেরকম তাদের দাঁড় করিয়ে রেখে দিয়ে কেউ কি আর তাদের পথে হলো দেরি করিয়ে দিল আর কি। এটা কিন্তু আলটিমেটলি এই যে ছোট ছোট লেট, ছোট ছোট বিষয়গুলো না, এইগুলো ভীষণ কাজ করে রাজনীতির ক্ষেত্রে। প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সেকেন্ড ভীষণ ইম্পর্টেন্ট। সব থেকে মজা কি জানেন? এতদিন ওয়েট করে আলটিমেটলি বামেরা যখন এই প্রার্থী ঘোষণা করলো, তখন বসিরহাট কেন্দ্রে যে প্রার্থী ছিল ISF এর শহীদুল ইসলাম, তার নাম প্রত্যাহার করে নিল আচমকা ISF। এবার ISF প্রত্যাহার করেছে নাকি শহীদুল প্রত্যাহার করলেন, এটা নিয়ে আবার একটা জটিল অঙ্ক রয়েছে। ISF নেতারা বলছেন যে প্রার্থীর শরীর ভালো নেই, আর প্রার্থী নিজে বলছেন তিনি আদতে CPIM কর্মী, বামেদের সঙ্গে জোট হবে ভেবে নাকি ISF এর হয়ে ভোটে লড়তে নেমেছিলেন। এবার জোট না হওয়ায় ভোটের লড়াই থেকে সরে দাঁড়িয়েছেন। তাহলে ভোট আর জোটের অঙ্ক কতটা জটিল বুঝতে পারছেন? বাম, তৃণমূল, ISF এর অঙ্ক তো একটা ভয়ঙ্কর জটিল জায়গায় চলে গেছিল, কিন্তু তার মধ্যে থেকে একটু ঠান্ডা মাথায় ওই XYZ যা যা থাকে আর কি, সমীকরণগুলো সমাধান করতে করতে বুঝতে পারলেন তো কোন জায়গার থেকে কোন জায়গায় সুবিধা হয়, কে কি করলে কে কোথায় সুবিধে পেয়ে যায়। এবার বিজেপির অঙ্ক একটু বোঝার চেষ্টা করি। তার জন্য আরও কিছু কথা বলতে হবে, যে কথাগুলো না বললেই নয়। দেখুন, মুর্শিদাবাদে CPIM-এর প্রার্থী হয়েছেন তাদের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। এবার শুভেন্দু অধিকারী বলেছেন এই সংখ্যালঘু ভোটের অঙ্ক কষেই নাকি উত্তর কলকাতার বাসিন্দা মোহাম্মদ সেলিম মুর্শিদাবাদে গেছেন, কারণ মুর্শিদাবাদ লোকসভা আসনে 70% সংখ্যালঘু ভোট রয়েছে। এবার সংখ্যালঘু ভোটের সুবিধা নিতে মোহাম্মদ সেলিম মুর্শিদাবাদের প্রার্থী হয়েছেন। এই অভিযোগটার পেছনে কারণ কি থাকতে পারে? শুভেন্দু অধিকারী নিশ্চয়ই চাইছেন যে ওই সংখ্যালঘু ভোটটা যেন মোহাম্মদ সেলিম না পান। তারা নিশ্চয়ই চাইছেন যে CPIM-এর রাজ্য সম্পাদককে কোথাও গিয়ে ওই সংখ্যালঘুদের সামনে সুবিধাবাদী হিসেবে তুলে ধরতে, যাতে কোথাও গিয়ে তাদের সংখ্যালঘু হিসেবে বামেদের ঘরে ভোটটা কমে যায়। যদি এটাই শুভেন্দু অধিকারী চেয়ে থাকেন, তাহলে তো রাজনীতির অঙ্কে এটার মধ্যে একটুখানি ভুলও আছে। আপাতত দৃষ্টিতে আপনাদের এটা মনে হবে, কারণ নর্মালি এই যে অঙ্কগুলো এতক্ষণ ধরে বলছিলাম, তার কমন ফ্যাক্টর তো একটাই, বামেরা যত বেশি তৃণমূলের সংখ্যালঘু ভোট টানবে, যে সংখ্যালঘু ভোটকে তৃণমূলের বড় শক্তি হিসেবে ধরা হয়,
সেই ভোট যত বেশি ভাগাভাগি হবে, যত বেশি বামেদের ঝুলিতে যাবে, ততই তো ভোট কাটাকাটির অঙ্কে বিজেপির সুবিধা হওয়ার কথা। তাহলে কেন মোহাম্মদ সেলিমকে এরকম সুবিধাবাদী বলে দেখে দিচ্ছেন শুভেন্দু অধিকারী? তিনি কি চাইছেন না যে কোথাও গিয়ে এই ভোট ভাগাভাগিটা হোক? নাকি আসলে অঙ্কটা তিনি ঠিকই কষেছেন? তার কি মনে হচ্ছে যে এখানে এই 70% বেশি সংখ্যালঘু ভোট রয়েছে, সেখানে মোহাম্মদ সেলিম দাঁড়িয়ে থ্রেট হয়ে উঠতে পারেন, অনেক অঙ্ক গুলিয়ে দিতে পারেন, তাই তাকে আক্রমণ করলেই বরঞ্চ আমরা তো একদিক থেকে দেখছিলাম তৃণমূলের সংখ্যালঘু ভোট ব্যাংক সেটা বামেদের দিকে চলে গেলে ভোট ভাগাভাগি হবে, কিন্তু কোথাও গিয়ে শুভেন্দু অধিকারী, তিনিও তো পোড় খাওয়া নেতা, তিনিও কি এইভাবে অঙ্কটা দেখছেন? আসলে বামেদের যে এইখানে সংখ্যালঘু ভোট ব্যাংকটা যেটা তারা পেয়ে যেতে পারে, কারণ কংগ্রেস তাদের সঙ্গে রয়েছে, তাহলে সেই ভোট ব্যাংকটার মধ্যে একটুখানি ভাগ বা ফাটল যদি ধরানো যায়, তাহলে সেই ভোট ব্যাংকের কিছু অংশ যদি এখন তৃণমূলের দিকে চলে যায়, তাহলে উল্টো দিকে হলেও অ্যাকচুয়াল ভোট ভাগাভাগিটা হবে এবং তাতেই বিজেপির সুবিধা হবে। নেতারা এরকমভাবে অঙ্ক কষেন। এই ভোটের অঙ্কটা কষতে না পারলে কিন্তু কখনো ভোটের হিসেবটা মেলাতে পারবেন না, কারণ মেরুকরণের অঙ্ক সেটা কিন্তু সব থেকে জটিল অঙ্ক। মোহাম্মদ সেলিম যেখানে সংখ্যালঘু ভোট বেশি সেখানে দাঁড়ায়, ওর বাড়ি উত্তর কলকাতা, ও কলকাতায় দাঁড়ায় না, ও রায়গঞ্জে দাঁড়িয়েছিল, ওখানে 51% সংখ্যালঘু ভোট আছে। আবার মুর্শিদাবাদে এসেছে 70% সংখ্যালঘু আছে। আমি শুভেন্দুকে সমস্ত বিষয় বিরোধিতা করি, তার কারণ বিরোধিতার কারণ আছে, কিন্তু মোহাম্মদ সেলিম নিয়ে শুভেন্দু যা বলেছে 100% সঠিক কথা বলেছে। তিনি মুখে বলছেন সেকুলার, কিন্তু ঘুরে 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 সংখ্যালঘু অধ্যুষিত জায়গায় গিয়ে দাঁড়াতে যান আর হারেন, কারণ সংখ্যালঘুরাও সমর্থন করেন না ওনাকে। কি চাইছে মোহাম্মদ সেলিম কোথাও প্রার্থী না হয় পার্লামেন্টে, এটা তো বিজেপি চাইছে। ওরা বলেছিল সংসদে ঢুকতে দেবো না, মুর্শিদাবাদ মানুষ ঠিক করেছেন সংসদে ঢোকাবে। দেখুন, মেরুকরণ বা পোলারাইজেশন কিন্তু রাজনীতির একটা গুরুত্বপূর্ণ ফর্মুলা। এই বিজেপি যেমন চায় যে সংখ্যাগুরুর ভোটটা সংঘবদ্ধ থাকুক, তেমনি তৃণমূল চাইবে যে তাদের যেটা শক্তি, মহিলা ভোট বা সংখ্যালঘু ভোট, এটাও একজোট করে রাখতে। কিন্তু মুর্শিদাবাদের মতো আসন যেখানে 70% সংখ্যালঘু ভোট রয়েছে, সেখানে যেরকম বিজেপির ফর্মুলা খাটবে না, তেমনি তৃণমূলের ফর্মুলাটাও ওই একইভাবে খাটবে সেটা নিশ্চিত করে তো বলা যাচ্ছে না। যেখানে সংখ্যাগুরুর ভোটটাই সংখ্যালঘু, সেই আসনে বিজেপি যদি জিততে চায়, তাহলে এই সংখ্যালঘু ভোটটাকে তাদের যতটা সম্ভব নিজেদের দিকে টানার চেষ্টা করতে হবে। আর সেটা যদি তাদের নাও আসে, তাহলে তাদের দেখতে হবে এই ভোটটা যাতে সংঘবদ্ধ হয়ে এক জায়গায় না পড়ে। সংখ্যালঘু ভোট সংঘবদ্ধ না থাকলে ক্ষতি ওই বললাম অন্য জায়গায় তৃণমূলের, কিন্তু হয়তো এই জায়গাটায় শুভেন্দু অধিকারীর বক্তব্য মাথায় রাখলে ধরতে হবে সিপিআইএমের। মোদ্দা কথা, কোথাও গিয়ে শুভেন্দু অধিকারী এই অঙ্কটাই কষেছেন, সংখ্যালঘু ভোটটা যদি সিপিআইএমের দিকেও থাকে তাহলে সেটাতে ফাটল ধরাতে হবে, বা তৃণমূলের যদি দিকে থাকে তাহলে এক্ষেত্রে সেখানেও ফাটল ধরাতে হবে। কিন্তু সেটা অন্য জায়গার ক্ষেত্রে একরকম, মুর্শিদাবাদের ক্ষেত্রে তার অঙ্কটা নিশ্চিতভাবেই অন্য দিক থেকে দেখা। বিজেপি তৃণমূল শেষ পর্যন্ত টাকা পয়সা কেনা বেচা না অঙ্ক, এইখানে পঞ্চায়েত আমরা জিতেছিলাম, আগের যে পঞ্চায়েত আমরা ঘুরে এলাম, কিন্তু আপনারা কেনা বেচা করে নিল, সেটা আমি এবার প্রার্থী হয়েছি। সংখ্যাগুরু সংখ্যালঘুর অঙ্ককে বিজেপি করে না। বিজেপির প্রধানমন্ত্রীকে বলবো যে আপনি সংখ্যালঘু অধ্যুষিত জেলায় গিয়ে দাঁড়িয়ে জিতে আসুন না, ভারতবর্ষের প্রধানমন্ত্রী হবেন। তাহলে দেখলেন তো সবাই কিভাবে অঙ্ক কষছেন, সে কংগ্রেসই হোক, সিপিআইএমই হোক বা বিজেপি, তৃণমূল। অঙ্ক ছাড়া রাজনীতি হয় নাকি? ভোটের আগেই যে সবাই এখন উত্তরবঙ্গে উড়ে যাচ্ছেন, বিভিন্ন জায়গায় সভা করছেন, তার পেছনেও তো অঙ্ক রয়েছে। আগামী রোববার যে ধূপগুড়িতে সভা করবেন প্রধানমন্ত্রী, কেন? অন্য জায়গায় তো করতে পারতেন, ধূপগুড়িটাই কেন? শোনা যাচ্ছে যে ধূপগুড়িতে প্রধানমন্ত্রীর সভাস্থল বাছাইয়ের ক্ষেত্রেও নাকি ভোটের অঙ্ক রয়েছে। প্রধান কারণ, জলপাইগুড়ি আর আলিপুরদুয়ার এই দুটো লোকসভা কেন্দ্রের মাঝামাঝি জায়গায় ধূপগুড়ি, অর্থাৎ অবস্থানগত একটা অ্যাডভান্টেজ রয়েছে। এক জায়গায় সভা করলেই দুটো জায়গা, দুটো কেন্দ্র কভার করা হয়ে গেল। এটা ছাড়াও যেটা গুরুত্বপূর্ণ কারণ, সেটা হচ্ছে এই ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচনে রাজ্য বিজেপির তাবড় নেতা তারা কি ঝাঁপিয়ে পড়েছিলেন
কিন্তু বিজেপির জেতা সিট হারতে হয়েছিল। অথচ 21-এর ভোটের সময় তারা কিন্তু মানে রীতিমতো সাফল্য পেয়েছিলেন ধূপগুড়িতে, ভালোভাবে জিতেছিলেন। বিজেপি বিধায়কের মৃত্যুতেই এই কেন্দ্রে উপনির্বাচন হয়েছে, সেই উপনির্বাচনে আসনটা হাতছাড়া হয়ে গেল বিজেপির। এই জায়গাটা তার মানে কোথাও গিয়ে তাদের শক্তিশালী জায়গা, কিন্তু কোনো কারণে তাতে একটু মরচে পড়েছে, সেই জন্যই হার। আর তৃতীয় কারণ কি, ধূপগুড়িতে প্রধানমন্ত্রী সভা করলে চা বাগানের পাশাপাশি গ্রামীণ এলাকাতেও প্রভাব ফেলার সুযোগ রয়েছে। গ্রামীণ ধূপগুড়ি আর চা বাগান অধ্যুষিত জলপাইগুড়ির মানুষ এই সভায় যেতে পারবেন। আরও বেশ কিছু ফ্যাক্টর এই ধূপগুড়িতে রয়েছে। ধরুন জন বার্লা, তিনি টিকিট না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছিলেন, ভোট প্রচার থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন, শিলিগুড়িতে সভা করতে এসে প্রধানমন্ত্রী জন বার্লাকে প্রচারে সামিল হতে বলেছিলেন, কিন্তু সেই প্রচারে নামা তো দূরের কথা, দলের সঙ্গে নাকি দূরত্ব বাড়াচ্ছেন জন বার্লা। এতগুলো ফ্যাক্টর এই কেন্দ্রটায় রয়েছে। সেই কেন্দ্রে প্রধানমন্ত্রীর সভা হলে বিজেপি কি এক ঢিলে অনেকগুলো পাখি মারতে পারবে না? 3টে বিধানসভা তো লাগালাগি, এছাড়াও জলপাইগুড়ি সদরও খুব বেশি দূর না, রাজগঞ্জ থেকেও মানুষ আসতে পারে। সুতরাং এটা ডাবগ্রাম ফুলবাড়ি কিছুটা দূরে, কিন্তু সেখানে তো প্রধানমন্ত্রী কয়েকদিন আগে এসেই গেছেন, জানেন তো, শিলিগুড়িতে এসেছিলেন। সুতরাং সমস্ত কিছু বিচার করে এখানে করা হয়েছে। ধূপগুড়িতে বেছে নেওয়ার কারণ হচ্ছে এখানকার যোগাযোগ ব্যবস্থা ভালো, এবং এর ন্যাশনাল হাইওয়ের পাশে পার্কিং থেকে শুরু করে সমস্ত কিছু সুযোগ সুবিধা থাকার দরুন, এবং আমাদের শক্তিশালী সংগঠন রয়েছে সারা জলপাইগুড়ি জেলায়। সেজন্য ধূপগুড়ি এমন একটা সেন্টার যেখানে আমাদের এর আগে প্রধানমন্ত্রী সভা হয়নি, যার জন্য আমরা এখানে বেছে নিয়েছি। দেখুন, এই সব কটা জায়গায় বারবার এই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসার পেছনে যদি একটা নির্দিষ্ট অঙ্ক থাকে, ওই যেখানে যেখানে ফাঁক ফোকর রয়েছে সেইগুলোকে, মানে যে জায়গাগুলোতে কিছু কিছু গোঁজামিল রয়েছে আর কি, সেই গোঁজামিলগুলোকে সরিয়ে ঠিকভাবে প্রবলেমগুলো সলভ করে দিয়ে ভোটে জেতানোর অঙ্কটা যদি কোথাও গিয়ে নরেন্দ্র মোদী কষতে থাকে, ঠিক সেরকমই অঙ্ক তো কোথাও অমিত শাহ কষেছিলেন। তিনি বলেছিলেন কি, বিজেপি যদি 35টা আসন পায় তাহলে 2026 পর্যন্ত অপেক্ষা করতে হবে না। এবার শুনে মনে হয়েছিল যে অন্য কারণে হয়তো তিনি এরকম একটা হিউজ টার্গেট দিচ্ছেন, তার হয়তো মনে হয়েছিল যে চাঁদে পৌঁছানোর টার্গেটটা তিনি স্থির করে দিচ্ছেন, যাতে অন্তত চেষ্টা করলে 2 তলা 3 তলা 4 তলা অবধি পৌঁছানো যায়। কিন্তু তৃণমূল তারা কি ওই বিজেপি কোথায় পৌঁছবে সেটা সম্পর্কে ভালো করে নিশ্চিত হতে পারছে না এখনই। তার মধ্যে মানে অন্তত লাফটা নিয়েই রীতিমতো ভয়ের কারণ দেখছে, যেখানেই পৌঁছক। মানে যতটা টার্গেট অমিত শাহ দিয়েছেন তার থেকেও কমেই তো মনে হচ্ছে তারা নিজেদের জন্য দুশ্চিন্তার কারণ বলে মেনে নিচ্ছেন। তাদের কি মনে হচ্ছে যে বিজেপি 20টা আসন পেলেও 2026-এর আগেই তাদের ওপর চাপ তৈরি হয়ে যাবে? তাই কি এই তৃণমূল নেতারা এখন পথে নেমে নিজেদের কর্মীদের সতর্ক করতে শুরু করেছেন? এবং নেতা মানে শীর্ষ নেতৃত্ব, তারা যেভাবে যে আশঙ্কাগুলো প্রকাশ করছেন তাতে মনে হচ্ছে কিন্তু একটা চাপ তৈরি হয়েছে। কারণ যখন চাপ তৈরি হয় তখনই কিন্তু মানুষ সব থেকে বেশি আত্মবিশ্লেষণ করে, আত্মসমালোচনা করে। আপনি যখন সাফল্যের মধ্যে থাকবেন, জীবনে কোনো দিন কোথায় ভুল করছেন ভেবে দেখবেন, এগুলো বলার জন্য খুব ভালো। যখন সাফল্যের মধ্যে থাকবে তখনই নিজের দুর্বলতাটা বিশ্লেষণ করতে হয়। কেউ করে না মশাই, ওগুলো কথার কথা। করে যখন চাপে পড়ে, ফাঁকে পড়ে। আজ মালদায় তৃণমূল নেতাদের সঙ্গে বৈঠক করছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই মালদাতে 2019-এ 2টো আসনের একটাতেও জিততে পারেনি তৃণমূল। অথচ দেখুন, এমনিতে মালদা উত্তরে জিতেছিল বিজেপি আর মালদা দক্ষিণে জিতেছিল কংগ্রেস। এবার এই দুটো জায়গা লোকসভা আসনে তারা নেই, অথচ গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, পুরসভা সব কিন্তু তৃণমূলের দখলে। তাহলে সব জায়গা দখলে রেখেও লোকসভা আসনগুলো কেন তৃণমূল জিততে পারছে না? জেলার নেতাদের কাছে তা জানতে চেয়েছেন এই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, এবং অভিষেক কারণটাও নিজেই বলে দিয়েছেন। স্পষ্ট হুঁশিয়ারির মতো করেই তিনি সবাইকে বুঝিয়েছেন কি কারণে তারা হারছেন। বলেছেন, অন্তর্ঘাতের কারণে যদি এবারও তৃণমূল হারে তাহলে ভোটের পর নেতাদের চেয়ার থাকবে না। মানে কখনো কখনো অঙ্ক কিন্তু মেলানোর ক্ষেত্রে একটু জোরও দিতে হয়, এই অঙ্কটাও আমরা বুঝলাম। যেখানে যেখানে সাংগঠনিক দুর্বলতা রয়েছে সেটা নিয়ে বিস্তারিত ব্লক ওয়াইজ আমরা আলোচনা করেছি, সেটা সংবাদ মাধ্যমে বলা ঠিক হবে না। এবং আমরা অত্যন্ত কনফিডেন্ট, আশাবাদী। তো আমরা মনে করি যে অত্যন্ত ভালো ব্যবধানে
আমাদের এই দুটো আসনই তৃণমূল কংগ্রেস জয়যুক্ত হবে। দেখুন, নেতাদের এই অঙ্কগুলো, রাজনৈতিক অঙ্কগুলো তো আমরা দেখলাম, কিন্তু নিশ্চিত একটা জায়গায় আমরা জানেন তো, আমাদের যে চাওয়া পাওয়ার অঙ্কগুলো, এইগুলো সলভ করতে নেতারা কখনো চেষ্টাই করবেন না। এগুলো আমাদেরই মনে রাখতে হবে, আমাদেরই সলভ করতে হবে। এবং আমরা বলছি, নেতাদের এই যে প্রচারের ঝড় না, এর মাঝখানে আমাদের ইস্যুগুলোকে হারিয়ে যেতে দেওয়া চলবে না। আজ যেরকম ফের কলকাতায় মিছিল করেছেন চাকরি প্রার্থীরা, ভোটের আগে নেতারা কি তাদের হাতে ললিপপ ধরিয়ে দিচ্ছেন? এই প্রশ্নটা যে তুলেছেন এই প্রাথমিক এসএসসির চাকরির দাবিতে যারা পথে নেমেছেন সেই আন্দোলনকারীরা। ভোটের প্রচারের ঝড় এসব দেখতে দেখতে না মাঝে মধ্যে মনে হয় আমাদের শিক্ষা ব্যবস্থার উপর দিয়ে কি কম ঝড় বয়ে চলেছে। এই তো ওখানে টর্নেডোটা 5 মিনিটও স্থায়ী ছিল না হয়তো, তাতেই ওই রকম লণ্ডভণ্ড অবস্থা। আর আমাদের ওপর দিয়ে তো লাগাতার টর্নেডো বয়ে চলেছে, টর্নেডো, হ্যারিকেন, সব কিছু, সুনামি, কিছু বাকি নেই। স্কুল শিক্ষায় দুর্নীতি আর উচ্চশিক্ষায় ওই রাজভবন, বিকাশ ভবন থেকে কাদা ছোড়াছুড়ি, এর থেকে আমাদের কি নিস্তার নেই? ইনফ্যাক্ট এই প্রশ্নটাও আর করতে ভালো লাগে না, জানেন তো, এটা ক্লিশে হয়ে গেছে, এতবার বলেছি, বলে বলে গলা ব্যথা হয়ে গেল, কিন্তু বিষয়টা বদলালো না। গতকালই আপনাদের বলছিলাম যে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে সরাতে রাজ্যকে সুপারিশ করেছেন রাজ্যপাল আনন্দ বোস। ওই মালদার গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের তৃণমূলের শিক্ষক সংগঠনের বৈঠকে শিক্ষামন্ত্রী কেন হাজির ছিলেন, এতে নির্বাচন ঘোষণা হয়ে যাওয়ার পর এই বৈঠকে সামিল হওয়াটা সেটা বিধিভঙ্গের সামিল, এরকম বিভিন্ন কারণ তিনি মনে করেছেন এবং সোজাসুজি এমন একটা জিনিস করেছেন, এটা অভূতপূর্ব একটা ঘটনা ঘটিয়ে বসে রয়েছেন। এরকম একটা সুপারিশ ভাবা যায়? আর আজকে যেটা বলেছেন তাদের তো আরও এক পায়ে গিয়ে গেছেন। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে দুর্নীতি, হিংসা, রাজনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ, এবং তার মধ্যে তিনি মিনি সন্দেশখালি প্রায় খুঁজে পেয়ে গেছেন এবং তার ভিত্তিতে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন। দেখুন, বিভিন্ন জায়গায় এরকম বিশ্ববিদ্যালয়গুলোতে সাম্প্রতিককালে বহু গণ্ডগোল আছে, এগুলো নিয়ে কোনো সংশয় নেই। তা বলে তিনি একদম ওই সন্দেশখালি লেভেলে দেখতে পেলেন কি করে? এত দূরদৃষ্টি, এত সেন দৃষ্টি, এটা যদি ঠিক কাজে লাগে তাহলে তো অনেক উপকার হতে পারে। তিনি যে নির্দেশ দিয়েছেন বিচার বিভাগীয় তদন্তের, তাতে তদন্ত করবেন প্রাক্তন এক বিচারপতি। এর আগে আমরা বিভিন্ন সময় উপাচার্যদের নিয়ে টানাপোড়েন দেখেছি, এবার যাদবপুরে দেখেছি, এবার গৌড়বঙ্গে দেখছি, এবার তারপর এখন শিক্ষামন্ত্রীকে নিয়ে টানাটানি দেখছি। দেখুন, গোটা বিষয়টাই বিভিন্ন উপাচার্যদের নিয়ে টানাপোড়েনে যেটা পরিষ্কার বোঝা যাচ্ছে, যিনি রাজভবনের প্রিয় তিনি বিকাশ ভবনের অপ্রিয়, আর যিনি বিকাশ ভবনের পছন্দের তিনি রাজভবনের চক্ষুশূল। আর মাঝখান থেকে হাবুডুবু খাচ্ছে ছাত্রছাত্রীরা। আর তারপর তো এই আজকের সিদ্ধান্ত রাজ্যপালের, যাবতীয় সিদ্ধান্ত পর্যবেক্ষণ এরকম একটা সময়ে এটাকে তো তৃণমূল যথারীতি তাদের নিজেদের অ্যাঙ্গেলে দেখছে, ভোটের অ্যাঙ্গেলে নিয়ে ফেলেছে, বলছে এটা ভোটের অঙ্ক, রাজ্যপালের এই সিদ্ধান্তগুলো। আর স্বাভাবিকভাবেই বিজেপি তারা রাজ্যপালের পাশে দাঁড়িয়েছে, যদিও কংগ্রেস, সিপিআইএম এটাতে অন্তত রাজ্যপালের পাশে দাঁড়াচ্ছে না। আমাদের ইস্যু একটাই, জানেন তো, শিক্ষাঙ্গন যেন রাজনীতির অঙ্গন না হয়। শিক্ষাঙ্গন রাজভবনেরও নয়, বিকাশ ভবনেরও নয়। শিক্ষার জায়গাটা মাস্টারমশাইদের, পড়ুয়াদের, এটা বুঝুন না। সেখানে ফাঁকফোকর থাকলে সেগুলো মিটিয়ে ফেলার দায়িত্ব আপনাদের, প্রশাসনিক কাজকর্মগুলো করুন না, দ্রুত করুন, নিয়ম মেনে করুন। কিন্তু নিজেদের মধ্যে লাঠালাঠি করতে গিয়ে ওই নন ইস্যুগুলো দিয়ে ইস্যুকে যেন গ্রাস করিয়ে দেবেন না, প্লিজ, এটাই আমাদের অনুরোধ। A strong request by vice chancellors, professors, parents, students and lawyers to remove this minister. That is my duty, because as governor, I received these complaints in the Lok Sabha portal. That the governor withdraws the pressure does not mean automatically the minister has to go. Then it is the onus of the political executive to take an appropriate decision in the matter. ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম এগুলো খুবই দরকারি জিনিস, কিন্তু সরকার তো এগুলোর উপর ভিত্তি করে চলতে পারে না। তো যদি একটা কাগজ পাওয়া যেত যে সেটাও যদি টুইট করা হতো, যদি এরকম একটা নির্দেশ দেওয়া হয়েছে অমুক বিচার বিভাগীয় তদন্ত, অমুক জাজ, পুরোটাই তো একটা ধোঁয়া একটা ভাষা মানে পরিষ্কার নয়। যদি একটা অফিসিয়াল কমিউনিকেশন করতে হয়, একটা প্রপার যদি স্টেপ নিতে হয়,
তাহলে সে স্টেপটা জানা জরুরি। এই বালখিল্য সুলভ, ছাত্র সুলভও বলবো না, বালখিল্য সুলভ এই সমস্ত লড়াইয়ের মধ্যে আরও একটা ইস্যুর কথা বলি, যেগুলো আমাদের ইস্যুটা কি জানেন? একটু ভালো থাকার ইস্যু, আমাদের ছেলে মেয়েদের একটু ভালো রাখার ইস্যু। ছাত্রছাত্রীদের মতোই আমাদের ছেলেমেয়েরা সত্যি কিন্তু ভালো নেই। এমন একটা ঘটনা আজকে ঘটেছে না, এটা আপনাদের সামনে বসে এই যখন আলোচনা করছি তখনও ভেতরে কিরকম একটা অসহিষ্ণুতা তৈরি হচ্ছে, বিশ্বাস করুন। নর্মালি হয় না আজকাল, এত কিছু রাজনীতিতে দেখে ফেলেছি, সারাদিন আপনাদের সেই খবরগুলো বলি, তাই কোনো কিছুতে খুব একটা বিচলিত লাগে না। কিন্তু এই ঘটনাটা বিচলিত করেছে। আসানসোলের বারাবণীতে স্কুল পড়ুয়া একটি বাচ্চা মেয়ে, ক্লাস 9-এর, তাকে বাড়ির সামনে থেকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয়েছে এবং নির্যাতিতা পরিবারের অভিযোগে পুলিশ 5 জনকে গ্রেফতার করেছে। তারা বলবেন তাদের কাজ করে ফেলেছেন, নেতারা বলবেন এই তো পুলিশ কি ভালো কাজ করে, অন্যরা বলবেন যে পুলিশ একটু দেরি করলো কেন, বা ভোট আছে বলেই গ্রেফতার করলো, নয়তো গ্রেফতার করতো না। আমাদের প্রশ্নটা খুব সিম্পল, জানেন তো, এভাবে আর কতদিন? কেন হবে বলুন তো এই ঘটনাগুলো আজকের দিনও? কেন মেয়েরা একটু নিরাপত্তা পাবে না? এই যে যারা করেছে সাহসটা পাবে কোত্থেকে? এইটাই সব থেকে বড় প্রশ্ন। বাড়ির সামনে থেকে তুলে নিয়ে গিয়ে এরকম পাশবিক অত্যাচার, পশুরা লজ্জা পাবে আর কি। এদের কথা বললে পাশবিক বলাটাও বন্ধ করে দেওয়া উচিত, আমরা মানুষের মতোই বলতে হবে। এগুলো করা হচ্ছে আজকাল, কেন হচ্ছে? কেন সাহস পাচ্ছে? কোথার থেকে সাহস পাচ্ছে যে এরকম হতে পারে? তাহলে কি গোটা পরিস্থিতিটা চারপাশে আমাদের যারা ঘিরে রেখেছে এমন সব দৃষ্টান্ত তৈরি করে দিয়েছে যাতে লোকজন মনে করছে যা খুশি করা যায়, আলটিমেটলি কী হবে? কিছু হবে না, এরকমই ভাবছে কি? এই ভাবনাটা তৈরি করতে কিছু নেতা নিশ্চয়ই সাহায্য করেছেন। এই দায়টা তারা এড়াতে পারেন? এই কয়েকদিন আগে সন্দেশখালীর মহিলাদের আন্দোলন নিয়েও তো পক্ষে বিপক্ষে অনেক কথা বলেছেন নেতারা। শাসক নেতাদের তো মনে হয়েছিল সন্দেশখালীর মহিলারা তারা অপপ্রচার করছেন, বিরোধীদের ফাঁদে পা দিয়েছেন। আসানসোলের এই স্কুল পড়ুয়া মেয়েটির সঙ্গে যে ঘটনাটা ঘটল সেটা কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে নেতারা যতদিন না ওই রাজনীতির দৃষ্টিকোণের বাইরে বেরিয়ে আমাদের ইস্যুগুলো নিয়ে ভাববেন, ততদিন অপরাধীরাই আশকারা পাবে। ততদিন আমরাও নেতাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেব আমরা কি চাই, আমরা কোন অঙ্কগুলো সলভ হলে একটু ভালোভাবে থাকতে পারবো।